আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। মন্তব্য রাষ্ট্রপতি মির্জা ফখরুলের। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বিরোধী দল ন্যায্য অধিকার থেকে সব ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, অভিযোগ ডাক্তার শফিকুরের। নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেয়া হবে না, সতর্কবার্তা নাহিদের। আন্তর্জাতিক নানা উদ্যোগেও ৯ বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি। ইইউ এর উদ্বেগ। আসছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গুরুত্ব পাবে ইস্যুটি, জানালেন শামা ওবায়েদ। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন হুমায়ুন কবির। প্রত্যর্পণে ভারত আদালতে গেলে বিপদে পড়বে শেখ হাসিনা, মন্তব্য তথ্যমন্ত্রী। এবং বিদ্যুৎ সংকট সমাধানে কুইক রেন্টালের পথে বিএনপি সরকারও। শহরে লোডশেডিং বাড়ছে, স্থবির শিল্পের চাকা। গ্যাস ও বিদ্যুৎ বিভ্রাটে দিশেহারা ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখানে ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র সমাজের ভিত্তি। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চায় সরকার যেখানে মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালার উদ্বোধনে রাষ্ট্রপতি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালার উদ্বোধন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি। মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত, মুক্তি ও কল্যাণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, তার আগমন ছিল মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ও অবিস্মরণীয় ঘটনা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফের সমাজ গঠনই ছিল তার অন্যতম শিক্ষা। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের দেশ উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন। ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। তাই সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইসলামের সেবায় নানা অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি ও তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। আমাদের মনে রাখতে হবে, বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 25 আগস্ট থেকে 15 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিদিন থাকবে ওয়াজ, কিরাত, হাম, নাত ও বিষয়ভিত্তিক সেমিনার। পাশাপাশি জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে
মাসব্যাপী ইসলামী বইমেলার। ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তার জীবন ও আদর্শ সমগ্র মানব জাতির জন্য চিরন্তন পথনির্দেশ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সংকট, সংঘাত ও অসহিষ্ণুতার সময়ে মহানবীর শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তার আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বার্তায় বাংলাদেশ সহ বিশ্বের শান্তি, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধান। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাহিনী প্রধানরা রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুলকে অভিনন্দন ও শুভকামনা জানান। তারা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। কাজী নজরুল ইসলামকে জিয়াউর রহমান রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানী শিল্পকলা একাডেমিতে আমি হব সকালবেলার পাখি শীর্ষক শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, শিশুদের সঠিক বিকাশে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং তাদের মনস্তত্ত্ব বুঝতে না পারলে কেউ প্রকৃত রাষ্ট্রনায়ক হতে পারে না। রিজভী উল্লেখ করেন, শিশুতোষ রচনায় নজরুল অনন্য এবং এক্ষেত্রে রবীন্দ্রনাথের চেয়েও তিনি বড় মাপের। পাশাপাশি তরুণদের অন্যায়ের প্রতিবাদে উদ্বুদ্ধ ও মাদক থেকে দূরে রাখতে নজরুলের সৃষ্টি ও চেতনা চর্চার উপর জোর দেন তিনি। তাছাড়া স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রাষ্ট্রনায়ক নিজে হয়তো কবিতা লেখেন না, কিন্তু তার একটা কাব্যিক মন থাকে। ওই কাব্যিক মন না থাকলে কেউ রাষ্ট্রনায়ক হতে পারে না, বড় রাজনীতিবিদ হতে পারে না। জিয়াউর রহমান ছিলেন আমাদের সংগ্রামের, স্বাধীনতা যুদ্ধে একজন মহান কবি, যিনি বাঁশি বাজিয়েছিলেন স্বাধীনতা। নজরুলকে জাতীয় কবি অভিধায় অভিষিক্ত করেছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন। এদেশের রাজনীতির এক মহান কবি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিরোধী দলগুলো তাদের ন্যায্য অধিকার থেকে সব ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমবারের মতো এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে সরকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে একথা বলেন তিনি। শফিকুর অভিযোগ করেন, সংসদ কিংবা সংসদের বাইরে কোথাও তাদের প্রাপ্য অধিকার দেয়া হচ্ছে না। এদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, বাংলাদেশে নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেয়া হবে না। জনগণের অধিকার আদায়ের জন্য রাজনৈতিক দলগুলোকেও 11 দলীয় ঐক্যে আসার আহ্বান জানান তিনি। সংসদের ভিতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় ব্যক্তিগত একদিকে জাগ্রত হলে হয় না। সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হয়েছি। সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি যে একত্রে এই সরকারকে অবশ্যই তারা যে গণবিরোধী নীতিগুলো নিচ্ছে, আগের আইনের থেকে দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন রকম উস্কানির সুযোগ না দিয়ে দেশবাসী 11 দল আহত লং মার্চ কর্মসূচি সফল করবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ 6টি দাবিতে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। পূর্ব নির্ধারিত লং মার্চ কর্মসূচি সফল করতে 11 দলের শরিক হিসেবে জামায়াতের প্রস্তুতি জানাতে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নেতৃত্বে 5 সেপ্টেম্বর সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে গিয়ে লং মার্চটি শেষ হবে। যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে বলেও জানান গোলাম পরওয়ার। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4র্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5ম, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও গত 9 বছরে কোনো রোহিঙ্গাকে প্রত্যাবাসন সম্ভব হয়নি। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের রাখাইনে সহিংসতায় রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। এরপর কক্সবাজার, উখিয়া, টেকনাফে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের 33টি ক্যাম্পে কয়েক দফায় আশ্রয় নেয় 12 লাখেরও বেশি উদ্বাস্তু। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো সমাধান হয়নি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। 2017 সালে মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গাদের ভয়াবহ ঢল নামে বাংলাদেশের উখিয়া ও টেকনাফে। একই পরিস্থিতি চলতে থাকে পরের বছরও। 2025 সালে আবারও প্রায় 1.5 লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাস করছে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। তবে নাগরিকত্ব, নিরাপত্তা, নিজস্ব ভূমি ও অধিকার নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান তারা। বাংলাদেশের মিয়ানমার আর থাক নয় আর দেশের মাঝে আরা যাইবল্লা স্যার আরে দেশ দইলে আর সেফটি সিকিউরিটি ডিগনিটি ইন্ডো যদি দেশ দইলে আর দেশের মাঝে আরা যাই। রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় ক্যাম্পে দিন দিন বেড়ে চলেছে মাদক, অপহরণ, চাঁদাবাজি ও খুনের ঘটনা। দীর্ঘদিন রোহিঙ্গাদের অবস্থানের কারণে স্থানীয়দের জীবন জীবিকা, পরিবেশ ও নিরাপত্তাতেও প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এখানে আইনশৃঙ্খলার মারাত্মক একটা অবনতি হয়েছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ, শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে। দ্রুত প্রত্যাবাসন না হলে স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আজকে বাংলাদেশে এখন 12 লক্ষের অধিক রোহিঙ্গা বসবাস করছে। প্রত্যেকেই তাদের দেশে ফেরত যেতে চায়। মিয়ানমার যত তাড়াতাড়ি ফেরত নেয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে, পরিস্থিতি তৈরি করতে পারে, ততই সবার জন্য মঙ্গলজনক। দীর্ঘ 9 বছরেও প্রত্যাবাসনের সুনির্দিষ্ট পথ খোলা না থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয় ও রোহিঙ্গাদের মাঝে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 9 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, এখনও মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। তবে সম্মানজনক প্রত্যাবাসন জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে আগামী বছরের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যাবে বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নিরাপত্তা, মানবাধিকার আর প্রত্যাবাসনের অনিশ্চয়তায় থমকে আছে রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়ার 9 বছর পার হলেও এখনও ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। সরকার, প্রতিবেশী রাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের নানা আশ্বাস মিললেও কোনো অগ্রগতি নেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়ায়। একদিকে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, অন্যদিকে স্থানীয় পরিবেশের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি না হলেও রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। তবে 9 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়াটা উদ্বেগের। শুধু জিএসপি প্লাস নয়, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের উচ্চবিলাসী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রদূত। এদিকে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে কাজ করছে সরকার। 10 বছর পরে আনফরচুনেটলি আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা আরো ঘনীভূত হয়েছে। এখন জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরো বেশি আমরা যদি যুক্ত করতে পারি, অ্যাটলিস্ট আগামী 1 বছর আমরা এই সক্ষমতাটাকে একটু ভালো মতো ব্যবহার করতে পারবো। দলমত নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন। পূর্ব ঘোষণা ছাড়াই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার বেলা 12টায় দুপক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হয়। 1 ঘণ্টার বেশি সময় ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকটি। এতে আলোচ্য বিষয় নিয়ে দুপক্ষের কেউই গণমাধ্যমের সামনে মুখ খোলেননি। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, বৈঠকে ওয়াশিংটন ঢাকা দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, আঞ্চলিক বিভিন্ন জোট এবং ভূ রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান মেনেই তাকে দায়িত্ব দিয়েছে সরকার। সচিবালয়ের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আইনি সহায়তা বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো প্রান্তিক মানুষকে আইনি সহায়তা দেবে লিগ্যাল এইড। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। নাই, জি, তাই তো। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। দেশে সারের সংকট নেই, তবে বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। এই অবস্থায় জ্বালানি কিনতে ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিংকেই সঠিক মনে করছে সরকার। প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, প্রত্যর্পণ ইস্যুতে ভারত আদালতের দ্বারস্থ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুখকর হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার বলছে সার আছে, ডিলাররা বলছেন সার নাই। এতে ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের ভুরঙ্গামারিতে ডিলারের দোকান থেকে 225 বস্তা সার লুট করে নিয়ে যায় একদল মানুষ। এতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সারা দেশেই কৃষকরা অভিযোগ করছেন, চাহিদা মতো সার পাচ্ছেন না। কিনতে গিয়ে বস্তা প্রতি 2 থেকে 500 টাকা বেশি গুনতে হচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দাবি, সারের ঘাটতি নেই, মজুদ আছে 13 লাখ টন। কেন সংকট হচ্ছে তা খতিয়ে দেখছে সরকার। সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই, কিছুটা সমস্যা বিতরণে আছে এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। কোনো ডিলার তার প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। তিনি বলেন, গ্যাস সরবরাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সংকট দীর্ঘ হতে পারে। এই অবস্থায় ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিং ম্যানেজমেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে।
সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? ঘরোয়া গ্যাস অনুসন্ধান বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশীয় উৎস থেকে 1750 MSDFT গ্যাস উৎপাদনের লক্ষ্যে 150টি কূপ খনন ও পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার নতুন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সেই উদ্যোগ অব্যাহত আছে, তবে তার বিষয়টি ভারতের আদালতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। তথ্য উপদেষ্টা জানান, চীনের তৈরি J-10C যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এই ধরনের। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। রাফালকে বলা হয়। বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানে কুইক রেন্টালের দিকে যাচ্ছে বিএনপি সরকারও। ভোলায় করা হচ্ছে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তবে এগুলো আওয়ামী লীগ সরকারের মতো হবে না বলে দাবি করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, গ্রামের মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজধানী সহ শহরের লোডশেডিং বাড়ানো হচ্ছে। মাহবুব কবির, চপলের আরেকটি রিপোর্ট। এখন ঢাকা শহরও ঢেকে যাচ্ছে লোডশেডিংয়ের অন্ধকারে। মধ্যরাতেও থাকছে না বিদ্যুৎ, বাড়ছে অস্বস্তি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, পরিকল্পিতভাবে শহরে লোডশেডিং বাড়ানো হয়েছে গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে। আমাদের স্বজনেরা যারা মফস্বল শহরে আছে, আপনার আমার আপনজন, তারা বয়োজ্যেষ্ঠ নাগরিক আমাদের পরিবারের, তাদের কষ্টটাকে আমাদেরকে বিবেচনা নিতে হবে। সে কারণে আমরা শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য কমাতে চাই। সে কারণে কিন্তু আমরা রাজধানী ঢাকা শহরে কিন্তু আমরা দেখছি যে কিছুটা হলো লোডশেডিং আমরা বিগত দিনগুলোতে আমরা দেখছি। সে কারণে আমি আনুষ্ঠানিকভাবে ঢাকাবাসীর কাছেও আমি দুঃখ প্রকাশ করছি, হয়তো বা এটা নতুন তাদের লাগছে। দেশে 137টি বিদ্যুৎ কেন্দ্রের 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে তা করা যাচ্ছে না। বেশি দাম দিয়েও পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছেন না 5 কোটি গ্রাহক। এ অবস্থায় ভোলায় কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানকার গ্যাস দিয়ে উৎপাদন করা হবে 100 মেগাওয়াট বিদ্যুৎ। এই মুহূর্তে আপনি লোডশেডিং থেকে মুক্তি চাচ্ছেন, তো লোডশেডিং থেকে মুক্তি চাইতে গেলে আমি তো তাৎক্ষণিক একটি সমাধান সূত্র আমাকে খুঁজতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে একটা স্কিড মাউন্টেন একটা অপশন আমার কাছে আছে, সেই অপশনটা আমি অ্যাভেল করবার চেষ্টা করছি। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এইসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ইনডেমনিটি আইন তৈরি করে নজিরবিহীন দুর্নীতি লুটপাট হয়েছে। এই অল্প সময়ের মধ্যে 4300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়িয়েছিলাম। আওয়ামী লীগের কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ব্যাপক সমালোচনা করেছিল বিএনপি। 3-4 বছরের কথা বলে 17 বছর সেগুলো বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ভাড়া দেওয়া হয়। এই সরকার আবার সে ধরনের কেন্দ্র কেন করতে যাচ্ছে, এর ব্যাখ্যা দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। No, for the time being, it's very simply for the time being. আওয়ামী লীগ খুব ক্ষণিকের জন্য কথাটি বলে এটা দীর্ঘমেয়াদী একটি ব্যবস্থা দিয়েছিল। আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেটি করবে না ইনশাল্লাহ। আপনি দেখবেন এভরিথিং উড বি ওপেন, এভরিথিং উড বি ট্রান্সপারেন্ট। বাস্তবতাটা হচ্ছে যে আপনি একদিকে বলছেন আপনি লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছেন, আপনি তাৎক্ষণিক একটি সমাধান চাচ্ছেন, আবার আপনি সমালোচনাও করছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ সংকটের সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিচ্ছে সরকার। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। গ্যাস বিদ্যুৎ সংকটে থমকে যেতে বসেছে বন্দরনগরী নারায়ণগঞ্জে শিল্পের চাকা। গ্যাসের চাপ না থাকায় কারখানায় উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দিশেহারা ব্যবসায়ীরা। দ্রুত পরিস্থিতির উত্তরণ না ঘটলে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তাদের। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী সাজাপ্রাপ্ত আসামি বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে
পুলিশ। মঙ্গলবার রাত 8:30টায় রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন। তিনি বলেন, 2008 সালের একটি প্রতারণা মামলায় তার 2 বছরের সাজা ও 10,000 টাকা জরিমানার আদেশ হয়। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে গুলশান থানায় করা মামলায় এরশাদের স্ত্রী বিদিশাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। চলতি বছরের 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ অনুযায়ী বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ এনে 2008 সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদার। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। ওষুধের দাম নির্ধারণ এবং দীর্ঘস্থায়ী সরবরাহ নিশ্চিতে ভারসাম্যপূর্ণ ওষুধ নীতি প্রণয়ন জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর সিডাপ মিলনায়তনে পাবলিক ইন্টিগ্রিটি নেটওয়ার্ক ফর এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি পাইনেট আয়োজিত রোগীর নাগালে ওষুধ উৎপাদকের টেকসইতা ভারসাম্যপূর্ণ ওষুধ নীতি সন্ধানে শীর্ষক নীতি সংলাপে এ মত সংশ্লিষ্টদের। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অর্থনীতিবিদ সৈয়দ আব্দুল হামিদ। তিনি বলেন, শুধু সর্বনিম্ন সম্ভাব্য মূল্য নির্ধারণ করাই ওষুধ নীতির একমাত্র লক্ষ্য হতে পারে না, বরং এমন টেকসই মূল্য নির্ধারণ করা উচিত যাতে রোগীরা বহন করতে পারেন। এ সময় নিম্ন আয়ের মানুষকে ফ্রি ওষুধ দেওয়ার আহ্বান জানান জনস্বাস্থ্যবিদরা। সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, রাজনৈতিক ট্যাগবাজি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগ উঠেছে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা আয়ন শর্মা সিন্ডিকেটের বিরুদ্ধে। এ নিয়ে বন্দরনগরী সনাতনী সমাজসহ বিভিন্ন মহলে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। সম্প্রতি সনাতনী সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন আয়ন শর্মা। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। অসংখ্য ভুক্তভোগীর অভিযোগ থাকলেও অদৃশ্য ক্ষমতার দাপটে ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে এই সিন্ডিকেট। এমন সব তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির শহর চট্টগ্রাম, কিন্তু এই সম্প্রীতিতেই বিভাজনের বীজ বপনের অভিযোগ উঠেছে আয়ন শর্মার বিরুদ্ধে। 2024 সালের 26 নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দিন বিস্ফোরক এবং দাঙ্গা মামলা হয় আয়ন শর্মার বিরুদ্ধে। জুলাই হত্যা মামলা সহ রয়েছে চাঁদাবাজির অভিযোগ। সাংবাদিকতার আড়ালে সনাতনী সংগঠনগুলোর নেতাদের চরিত্র হনন ও সাম্প্রদায়িক বিভেদ তৈরির অভিযোগ উঠেছে আয়ন শর্মা সিন্ডিকেটের বিরুদ্ধে। সংগঠন বিরোধী কার্যকলাপ ও অপপ্রচারের দায়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। যে চট্টগ্রামে এত সাংবাদিক আছে, আমরা কখনো তো এই ধরনের সাংবাদিক দেখিনি। একটা বুয়া নিউজ করছিল, তো নিউজটা করার পরের দিনেই আমার কাছে ওই একটা লোক পাঠাইছিল। লোক পাঠাই বলে যে ওনার কি নাকি বুজ পোস্ট করছে, ওই নিউজটার জন্য $150 খরচ হয়েছে, ওই $150 দিয়ে দিলে উনি ওই ইয়াটা ডিলিট করে দেবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং রাষ্ট্রীয় বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমরা সনাতনী সমাজ আজ ঐক্যবদ্ধ। একজন চিহ্নিত চাঁদাবাজ, স্বীকৃত চাঁদাবাজ এবং ভুয়া সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি হওয়ার সত্ত্বেও কেন তাকে এখনও আইনের আওতায় আনা গেল না? তার ক্ষমতার উৎস কোথায়? আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে আমার প্রশ্ন। অনুসন্ধানে আরও বেরিয়ে আসে রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের আড়ালে আয়ন শর্মার প্রতারণার দীর্ঘ ইতিহাস। নিজেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দাবি করলেও সময়ের পরিক্রমায় খোলস পাল্টাতে তার জুড়ি নেই। স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপি, জামায়াত ও সাধারণ সনাতনী সমাজকে আওয়ামী ট্যাগ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটা তার নিয়মিত কৌশলে পরিণত হয়েছে। উনি সনাতনীদের সংগঠনের নেতা নেত্রীদের সাথে কর্মীদের নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা রড়িয়ে যাচ্ছেন। ভাইরাল নিউজ নামে একটা তথাকথিত নামে ফেসবুক পেজ থেকে উনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, যেমন ইচ্ছা তেমনভাবে চরিত্র হনন করছেন। আমরা এটার প্রতিকার চেয়েছি। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে, তো এই অভিযোগের কোনো ঠিকমতো তদন্ত হয়নি। 2004 সালের অভিযোগ, আলিফ হত্যা মামলার অভিযোগ, সব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনও আবার কীভাবে সোচ্চার থাকেন, কার ইন্ধনে ওনার এই সেটা কিন্তু আজকে সবাই কিন্তু প্রশ্নবিদ্ধ সবার কাছে। সাংবাদিক পরিচয়ে অপকর্ম চালানোই আইনের মূল হাতিয়ার।
2004 সালে এক পুলিশ কর্মকর্তার কাছে চাঁদা দাবি করে ধরা পড়লে আর কখনো সাংবাদিক পরিচয় দিবেন না বলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে লিখিত মুচলেকা দিয়েছিল সে। চট্টগ্রাম প্রতিদিন নামে অনলাইন পোর্টাল খুলে গড়ে তুলেছেন অনলাইন সিন্ডিকেট। বুস্টিং ও ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে অর্থ আদায় এবং অপপ্রচার চালানোই ছিল তার মূল লক্ষ্য। তবে এসব অভিযোগের বিষয়ে আয়ন শর্মার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে। চট্টগ্রামের কোনো গ্রুপ অফ কোম্পানি থেকে শুরু করে বড় বড় ব্যক্তিবর্গ থেকে শুরু করে যে কারোর বিরুদ্ধে সে বলা যাচ্ছে, শোনা যাচ্ছে, অভিযোগ আসছে, এই ধরনের বলা শোনা অভিযোগের কথার ভিত্তি করে সে তার পোর্টালে নিউজ করতো, মানুষগুলোকে ব্যাকমেইলিং করতো এবং আরও সবচেয়ে এর বিষয় এগুলোকে সে ফেসবুকে বুস্টিং করতো। কোর্টে মামলা করলে কোর্ট মামলা নিয়ে সেটা তদন্তে পাঠাচ্ছে, তদন্ত রিপোর্ট আর আসে না, তদন্ত রিপোর্ট দিবে আইন শর্মাকে খালাস করে। এরকম না হলে তার 20 থেকে 30-40টা মামলা পাবেন আইন শর্মার বিরুদ্ধে, যেগুলো চট্টগ্রামের বিভিন্ন আদালতে দাখিল করা হয়েছে, যেগুলো তদন্ত গেছে পুলিশের কাছে, পুলিশ তদন্ত রিপোর্ট তার পক্ষে বায়াস্ট হয়ে দিয়েছে। ভুক্তভোগীরা মনে করেন আইনের সঠিক প্রয়োগ ও কঠোর পদক্ষেপই পারে চট্টগ্রামের এই অনলাইন সিন্ডিকেটকে রুখতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বঙ্গোপসাগরের কক্সবাজার সদরের নাজিরা টেক মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় দেশটির আরও 3 নাগরিককে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সকাল 9:30টার দিকে চ্যানেলের নাজিরা টেক সোনাদিয়া দ্বীপ মোহনায় এই ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নিউজিল্যান্ড নাগরিকরা হলেন এডওয়ার্ড, বেলা, রালফ। পুলিশ জানায় সকালে কক্সবাজার পৌরসভার নাজিরা টেক এলাকা দিয়ে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড তার পরিবারের 4 জনকে নিয়ে তাদের নিজস্ব তৈরি 2টি নৌকায় সাগর ভ্রমণে নামেন। 9:30টার দিকে নাজিরা টেক সোনাদিয়া দ্বীপ মোহনায় তাদের বহন করা বোটটি ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার চালিয়ে এডওয়ার্ড, বেলা এবং রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করে। তবে অন্য সদস্য আলবার্ট নিখোঁজ হয়। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আগামী 1 সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা টাকা তুলতে পারবেন মেয়াদি ও চলতি হিসাব থেকেও। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বড় আকারের খেলাপি ঋণের কারণে সংকটে রয়েছে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক। দিনের পর দিন নানা কর্মসূচি পালন করেও জমা টাকা তুলতে না পারার অভিযোগ রয়েছে এসব ব্যাংকের গ্রাহকদের। এবারে আন্তর্জাতিক সংবাদ। দুদিনের টানা বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবারও নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সোমবারের বৃষ্টি শুরু হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে নয়াদিল্লির বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় প্রবল যানজটের সৃষ্টি হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুসারে সকাল থেকে রাজধানীর বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। কয়েকটি জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। রাজধানী এবং সংলগ্ন অঞ্চলের বহু এলাকা জলমগ্ন হওয়ার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের নয়ডা, হরিয়ানার গুরুগ্রামে বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই 2 জায়গায় বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার কর্মীদের। বন্ধ রয়েছে স্কুল, কলেজও। মুন্সিগঞ্জে শেষ হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে লৌহজং উপজেলা দলকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সিগঞ্জ পৌরসভা। জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন পৌরসভার অপূর্ব ভূঁইয়া। মুন্সিগঞ্জ থেকে ফরিদুল হাসান ফরিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় মুন্সিগঞ্জ পৌরসভা ও লৌহজং উপজেলা দল। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। অপূর্ব ভূঁইয়ার জোড়া গোল ও ত্রিশালের 1 গোলে 3-1 ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় মুন্সিগঞ্জ পৌরসভা। লৌহজংয়ের হয়ে একমাত্র গোলটি করেন দীপু। ফাইনাল ম্যাচ সেরা হন জোড়া গোল করা অপূর্ব ভূঁইয়া।
আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ে নির্বাচিত হন লৌহজংয়ের ইমরান হোসেন। বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরের জনগোষ্ঠী আছে এবং সর্বস্তরের জনগোষ্ঠীতে বিশেষ করে শিশু কিশোর এবং যুব সমাজকে খেলাধুলার মধ্যে নিয়োজিত করা। খেলাধুলার প্রতি যে আমাদের যে আগ্রহ এবং আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের জনাব আমিনুল হক স্যার উপস্থিতিতে এবং দর্শক শ্রোতা এটাই প্রমাণ করে মুন্সিগঞ্জের মানুষ খেলাধুলার ইভেন্টস গুলোকে ভালোবাসে। আমরা পড়াশোনাকে যেমন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, খেলাধুলার মাধ্যমে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে বলতে চাই, সবার আগে আমার বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। বিশ্বকাপের পেন্টাজয়ী ব্রাজিল যদি বাংলাদেশের সঙ্গে খেলে তবে সেটা হবে দেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, কিন্তু এটার মাধ্যমে বাংলাদেশের ফুটবল কতটুকু এগিয়ে যাবে সে ব্যাপারে সন্দিহান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ বক্সিং ফেডারেশনে কোচেস ট্রেনিং এর সনদ প্রদান অনুষ্ঠানে একথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহ অবস্থানের এক উজ্জ্বল উদাহরণ, মন্তব্য রাষ্ট্রপতি মির্জা ফখরুলের। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বিরোধী দল ন্যায্য অধিকার থেকে সব ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, অভিযোগ ডাক্তার শফিকুরের। নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেয়া হবে না, সতর্কবার্তা নাহিদের। আন্তর্জাতিক নানা উদ্যোগেও 9 বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি, ইইউ এর উদ্বেগ। আসছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গুরুত্ব পাবে ইস্যুটি, জানালেন শামা ওবায়েদ। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন হুমায়ুন কবির। প্রত্যর্পণে ভারত আদালতে গেলে বিপদে পড়বে শেখ হাসিনা, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং বিদ্যুৎ সংকট সমাধানে কুইক রেন্টালের পথে বিএনপি সরকারও। শহরে লোডশেডিং বাড়ছে, স্থবির শিল্পের চাকা। গ্যাস ও বিদ্যুৎ বিভ্রাটে দিশেহারা ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।